Welcome to the class. Welcome to the e-classroom. We are discussing Leo Tolstoy's three questions. আমরা যে পর্যন্ত আগের ক্লাসে পড়েছি সেটা হচ্ছে ultimately the judge decides to consult a hermit living in the midst of a wood who is known for his great wisdom. When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. হারমিটের যে বর্ণনাগুলো পরপর দেওয়া থাকবে সেগুলো কিন্তু খুব মাইনিউটলি লক্ষ্য করবে। লটস অফ থিংস আর দেয়ার টু লার্ন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন জার এগিয়ে এলেন তখন দেখতে পেলেন যে সন্ন্যাসী তার কুঠিরের সামনে জমির মাটি কুপোচ্ছেন। সিইং দ্য জার হি গ্রেটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। জারকে দেখে তিনি তাকে অভিবাদন জানালেন, গ্রিট ওয়েলকাম জানালেন এবং আবার মাটি খুঁড়তে শুরু করলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। ফ্রেল মিনস রোগা পাতলা, খুব দুর্বল রোগা পাতলা চেহারার মানুষ। And each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. And each time he stuck his spade into the ground, প্রত্যেকবার যখন কোদালের কোপ মারছেন মাটিতে, and turned a little earth, earth means soil, এবং একটু একটু করে মাটি তুলছেন, he breathed heavily, তিনি ভয়ঙ্কর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। That means দ্য হারমিট ইজ রিয়েলি উইক অ্যান্ড এজেড। তিনি যথেষ্ট বয়স্ক এবং যথেষ্ট দুর্বল। তারপরেও কুটিরের সামনের যে জমি তার মাটি কিন্তু তিনি নিজেই কুপোচ্ছেন। টাচ অফ আর্থ গিভস আস এভরিথিং অফ লাইফ। মাটির স্পর্শ আমাদেরকে কিন্তু জীবনের সমস্ত কিছু দেয়। বাট সরফুলি উই হ্যাভ ফরগটন দ্যাট ভেরি রিলেশন, ফলিং ইন্টু দ্য ট্র্যাপ অফ আর্টিফিশিয়ালিটি। কৃত্রিমতার ফাঁদে পড়ে আমরা এই অতি সত্যি কথাগুলোও ভুলে গেছি। মাটির স্পর্শ আমাদের বেশিরভাগের জীবন থেকেই মুছে গেছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড। জার হারমিটের কাছ পর্যন্ত গেলেন, গিয়ে বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট। আপনি একজন পণ্ডিত মানুষ, পণ্ডিত সন্ন্যাসী, জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি টু আস্ক ইউ টু আনসার থ্রি কোশ্চেন্স। আমার তিনটে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি। হোয়াট আর দ্য থ্রি কোশ্চেন্স? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? সঠিক কাজ সঠিক সময় করা শিখব কী করে? হু আর দ্য পিপল আই মোস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হু আর দ্য পিপল আই মোস্ট নিড? কোন মানুষগুলো আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়? অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন? তার মানে কোন মানুষগুলো আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা জানতে পারলে তাদেরকে আমি সর্বোচ্চ মনোযোগ দিতে পারবো অন্যদের তুলনায়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন? অ্যাফেয়ার মিনস ওয়ার্ক, কোন কাজটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই প্রথম মনোসংযোগ সেই কাজটার প্রতি দেব। এই তিনটি বেসিক প্রশ্ন আই ওয়ান্ট টু গেট দ্য আনসার্স ফ্রম ইউ বিকজ ইউ আর রিনাউন্ড অ্যাজ এ ওয়াইজ ম্যান। আপনি প্রচণ্ড বিখ্যাত একজন জ্ঞানী মানুষ হিসেবে আমি আপনার কাছে এসেছি উইথ দ্য এক্সপেকটেশন দ্যাট ইউ উইল প্রোভাইড মি দ্য আনসার্স। The hermit listened to the Tsar but answered nothing. সন্ন্যাসী জারের কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। He just spat on his hand and recommenced digging. Spit, তার past tense spat, থুতু ছিটকানো। হাতের মধ্যে একটু থুতু দিলেন, লালারস দিলেন। রেকমেন্সড মানে হচ্ছে কন্টিনিউড, এবং তিনি আবার খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। এখন বলে রাখি, স্পিটিং ইজ এ ব্যাড হ্যাবিট, especially in the today's world. It actually gathers more pollution to the existing pollution. তার কারণ লালারসের মধ্যে
অনেক ধরনের জীবাণু থাকতে পারে হুইচ মে স্প্রেড টু আদার্স। কিন্তু গ্রাম্য সংস্কৃতিতে হাতে থুতু দেওয়ার একটা প্রবণতা থাকে, তার কারণ থুতুর মধ্যে যেটা থাকে ইলাস্টিসিটি। দীর্ঘক্ষণ কোদাল ধরে থাকলে যেটা হয়, হাতের ওপরের চামড়াটা শক্ত হয়ে যায়, ফোসকা পড়ে যেতে পারে। ওই থুতু হাতে একটু বুলিয়ে নিলে যেটা হয়, সেই ফোসকা পড়া থেকে হাতটাকে রক্ষা করা যেতে পারে। তার কারণ আমাদের লালারসের মধ্যে যেটা রয়েছে, অনেক কিছু জীবাণুনাশক জিনিসপত্র রয়েছে হুইচ আর গুড ফর আস। ইউ আর টায়ার্ড, সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। একটা সময় পরে জার বললেন, আপনি তো ক্লান্ত, আমাকে কোদালটা দিন, তাহলে আমি আপনার হয়ে কিছুক্ষণ কাজ করে দিই। জাস্ট নোট হিয়ার দ্য বিউটিফুল ক্যারেক্টারিস্টিক্স অফ এ জার হুইচ উই ক্যান ইমিটেট। দেখো, তিনি একজন শাসক, একজন রুলার, নর্মালি লিভড এ লাইফ অফ অ্যারিস্টোক্রেসি উইথ অল দ্য এক্সট্রিম ফেসিলিটিস অফ লাইফ। তারপরেও লক্ষ্য করো, only to get the answer of his 3 questions, how far he can go। 3টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি কোথায় যেতে পারেন। আমি অন্যান্য লেসনগুলো পড়ানোর সময়ও আলোচনা করেছি। দ্য গ্রেটেস্ট কোয়ালিটি অফ হিউম্যান মাইন্ড ইজ ফ্লেক্সিবিলিটি। মানুষের মনের সবচেয়ে বড় গুণ হচ্ছে নমনীয়তা। এখন আমরা বেশ কিছু মানুষ দেখতে পাই যারা একটু জ্ঞান অর্জন করার পরে যেটা হয়, দে স্টার্ট টু বিকাম রিজিড। এই রিজিডিটিটা আসে মূলত অহংকার থেকে, আউট অফ দ্য সেন্স অফ প্রাইড। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট কজেস ডিফারেন্ট টাইপস অফ হার্মস টু আওয়ার লাইফ। এখানে জারকে দেখে অনেক কিছু শেখার আছে। তিনি ওই যে বৃদ্ধ মানুষটা বেশ কিছুক্ষণ ধরে জমি কুপোচ্ছেন এবং হাঁপিয়ে উঠছেন, দ্য জার কুড নট টলারেট দিস। তার মনে হলো, আই শুড অ্যাকম্প্যানি দ্য হারমিট। তার কাজের যদি একটুখানি ভাগ নিতে পারি, দ্যাট উইল বি গ্রেট। সো উইথ দ্যাট ইন্টেনশন হি আস্কড দ্য হারমিট টু স্টপ ফর এ while and he will do the job for him. Thanks, said the hermit, and giving the spade to the jar, he sat down on the ground. জারকে কোদালটা দিলেন এবং তিনি মাটিতে বসে পড়লেন। When he had dug 2 beds, the jar stopped and repeated his questions. 2টো জমি, তার মানে একটা জমির একটা নির্দিষ্ট মাপ আছে। এরকম 2টো জমি তিনি যখন কুপনো শেষ করলেন, তিনি থামলেন এবং তিনি তার প্রশ্নগুলো আবার বললেন। The hermit again gave no answer, but Rose stretched out his hand for the spade and said, now rest a while and let me work a bit. হারমিট কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করাতেও কোনো উত্তর দিলেন না, বরঞ্চ যেটা করলেন, স্ট্রেচড আউট, স্প্রেড আউট হিজ হ্যান্ড, তিনি তার হাত বাড়ালেন কোদালটা নেওয়ার জন্য এবং বললেন, এবার আপনি একটু বিশ্রাম নিন, আমি আবার একটু কাজ করি। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ। জার কিন্তু কোদালটা তার হাতে তুলে দিলেন না এবং খনন কাজ চালিয়ে যেতে লাগলেন। লক্ষ্য করে দেখো, হোয়াট কনসিডারেশন কেম ইনটু দ্য জারস মাইন্ড? সিম্প্যাথি। সিম্প্যাথি ফর এ ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষের জন্য সহানুভূতি। ফরগেটিং হিজ ওন ইগো, হিজ ওন অ্যারিস্টোক্রেসি। তিনি তার নিজের আভিজাত্য কত সহজে ভুলে যেতে পারেন, নিজের অহংকার কত সহজে ভুলে যেতে পারেন, এবং কত সহজে হি ক্যান ফিল সিম্প্যাথি ফর অ্যান ওল্ড ম্যান। দ্যাট মিনস, জারের মনটা যদি এখন আমরা পরখ করে দেখার চেষ্টা করি, তাহলে জারের কাছে হারমিট আসলে কে? এ ফাদার ফিগার। আমরা যেরকম বৃদ্ধ বাবাকে কাজ থেকে মুক্তি দেওয়ার জন্য আকুল হই, যে বাবার বয়স হয়েছে, এখনো এত কাজ করবে, তুমি বাবা বসো, আমি কাজ করছি। such a kind of attitude comes from the Tsar. It's beautiful. It's the grandeur of a character. এটাই হচ্ছে একটা চরিত্রের প্রকৃত অলঙ্কার। But the Tsar did not give him the spade and continued to dig.
1 hour passed and another, 1 ঘন্টা কেটে গেল, আর 1 ঘন্টা কেটে গেল। The sun began to sink behind the tree and the Tsar at last stuck the spade into the ground and said, তার মানে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, জার শেষ পর্যন্ত কোদালের একটা বড় কোপ মাটিতে দিয়ে রেখে বললেন, I came to you, wise man, for an answer to my questions. আপনি জ্ঞানী মানুষ, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তর জানার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম। আপনি যদি কোনো উত্তর নাই দিতে পারেন সেটাও আমাকে স্পষ্ট করে জানান, তাহলে আমি বাড়ি ফিরে যাই। বাট ইন দ্য জাংচার অফ দ্যাট টাইম, ওই সময়ের সন্ধিক্ষণে সামথিং ডিফারেন্ট অকার্স। Here comes someone running, said the hermit. Let us see who it is. ওই দেখুন দেখুন দেখুন, কি একজন মানুষ দৌড়ে আসছে, চলুন দেখি ওকে। The Tsar turned round and saw a bearded man come running out of the wood. Bearded man, দাড়িওয়ালা লোক। জারও ঘুরে তাকালেন, দেখতে পেলেন একজন দাড়িওয়ালা লোক দৌড়ে বেরিয়ে আসছে জঙ্গল থেকে। The man held his hands pressed against his stomach. লোকটা কি দুহাত দিয়ে প্রেস, চেপে রাখা, তার পেটটাকে চেপে রেখেছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, সেই হাতের তলা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। দ্যাট মিনস দ্য ম্যান ইজ উন্ডেড। হোয়েন হি রিচড দ্য জার, যখন সেই দাড়িওয়ালা মানুষটা জারের কাছে এসে পৌঁছলেন, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোনিং ফিবলি। ফেন্ট, মূর্ছা যাওয়া, মন বিলাপ করা, ফিবলি দুর্বলভাবে বিলাপ করতে 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 জারের সামনে এসে উল্টে পড়ে তিনি মূর্ছা গেলেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লথিং। ফাস্টেন বাঁধা, আনফাস্টেন বাঁধা খোলা, বাঁধন খোলা। তার কারণ, ইফ দে ওয়ান্ট টু টেক কেয়ার অফ দ্য উন্ড, ফার্স্ট অফ অল দে মাস্ট হ্যাভ টু সি ইট ফুললি, ক্ষতস্থানটা তাদেরকে দেখতে হবে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লথিং, লোকটির জামা এরা দুজনে মিলে খুললেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন ইট স্টোম্যাক। উন্ড মানে হচ্ছে ক্ষতস্থান, তার পেটের মধ্যে একটা বড় ক্ষত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। দেখো লক্ষ্য করে, এগেন দ্য জার ফরগেটিং হিজ ওন সেলফ, forgetting his own status, forgetting his own purpose of visit to the hermit, তিনি একবারে একাগ্র চিত্রে he started to nurse the wounded man. ওই আহত লোকটা কি তার পরিচিত? না। তাহলে জার এই পরিশ্রম করছেন কেন? আউট অফ হিউম্যানিটি, আউট অফ লাভ ফর হিউম্যানিটি। সো the hermit is great, there is no doubt. We have already become acquainted with it. But the greatness of the Tsar is no less. আসলে আধার ভালো না হলে তাতে কিন্তু ভালো পানীয় রাখা সম্ভব নয়। রামকৃষ্ণদেব আজকে বিশ্বে বন্দিত, বিবেকানন্দের ভূমিকা কিন্তু তার জন্য কোনো অংশে কম নয়। রামকৃষ্ণ তার জ্ঞান ভাণ্ডার উজাড় করে দেওয়ার জন্য ছটপট করেছেন, কিন্তু সেভাবে সফল হননি যতদিন না বিবেকানন্দ তার সামনে এসে হাজির হন। বিবেকানন্দ যদি না আসতেন, রামকৃষ্ণের আজকের দিনের যে বিশ্বজোড়া খ্যাতি সেটা বোধহয় গড়ে উঠত না। তার কারণ বিবেকানন্দ ছিল আধার, সেই আধারের মধ্যে জ্ঞান উজাড় করে দিতে পেরেছিলেন রামকৃষ্ণ। এখানেও লক্ষ্য করে দেখো, তার মানে রামকৃষ্ণ আর বিবেকানন্দ হচ্ছে আইডিয়াল পেয়ার ফর ইচ আদার। হিয়ার ইন দ্য সেম ফ্যাশন দ্য বন্ডেজ ইন বিটুইন দ্য জার অ্যান্ড দ্য হারমিট ইজ সাচ, যার ফলেই হারমিট তার অন্তর্নিহিত জ্ঞানভাণ্ডার একটা সময় পরে জারের কাছে উজাড় করে দিতে পেরেছেন। তার কারণ হি ওয়াজ ডেফিনেটলি এ গুড রিসিপ্টার। একজন ভালো গ্রাহক না হলে তুমি
গ্রহণ করার মতো জিনিস দিয়ে তো লাভ নেই, সেটা কীরকম হবে, উলুবনে মুক্ত ছড়ানোর মতো। যার ফলে ইউ মাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ক্যারেক্টার অফ দ্য জার অলসো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, দ্য জার ওয়াস্ট ইট অ্যাজ বেস্ট অ্যাজ ই কুড। জার কি করলেন, ওই ক্ষতস্থানটাকে যত ভালোভাবে পরিষ্কার করে দেওয়া যায় পরিষ্কার করলেন, অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। এখন জারের কাছে ছিল একটা রুমাল এবং হারমিটের কাছে ছিল একটা গামছা বা তোয়ালে। এইটুকু দিয়ে যত ভালো করে সেই ক্ষতস্থানটাকে ধুয়ে মেঁধে দেওয়া যায়, হি হ্যাজ ডান ইট, বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং। কিন্তু তাতেও রক্তের স্রোত থামানো যাচ্ছে না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড। শোক মানে হচ্ছে সিক্ত, গরম রক্তে সিক্ত ওই যে ব্যান্ডেজ, প্রতি মুহূর্তে সেটাকে খুলছেন, আবার ক্ষতস্থান পরিষ্কার করছেন, আবার বাঁধছেন। অ্যান্ড বাস্ট অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড। ব্যান্ডেজ করা, রিব্যান্ডেজ পুনরায় ব্যান্ডেজ করা, ক্ষতস্থানটায় পুনরায় বারবার সেটাকে ব্যান্ডেজ করছেন। when at last the blood ceased flowing, cease মানে হচ্ছে বন্ধ হওয়া, স্টপ, শেষ পর্যন্ত যখন রক্ত প্রবাহ বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, লোকটা একটুখানি চাঙ্গা হলো। রিভাইভ মানে হচ্ছে পুনর্জাগরিত হওয়া, পুনর্জীবিত হওয়া। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, তিনি রণক্লান্ত, প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে ক্ষতস্থান দিয়ে, একটুখানি জ্ঞান ফিরতেই তিনি একটু পানীয় জল চাইলেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। জার একদম টাটকা জল নিয়ে এলেন এবং তাকে দিলেন। মিনভাইল দ্য সান হ্যাড সেট অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল। এই কাজ করতে করতে ইতিমধ্যে কি হয়েছে, সূর্য অস্ত গেছে, চারিদিক ঠান্ডা। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। লোকটার শরীরের রক্তপাত বন্ধ হয়েছে, সে মোটের ওপর বেঁচে গেছে। তাই জার সন্ন্যাসীর সাহায্য নিয়ে ওই আহত মানুষটাকে কুটিরের মধ্যে নিয়ে গেলেন এবং সন্ন্যাসীর বিছানায় তাকে শুইয়ে দিলেন। lying on the bed the man closed his eyes and was quiet মানে হচ্ছে শান্ত। বিছানায় শুয়ে ওই আহত মানুষটা চোখ বুজলেন এবং শান্ত হয়ে গেলেন। দ্যাট মিনস হি হ্যাজ গট সাম কাইন্ড অফ রিলিফ, সে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান। প্রথমত জার অনেকটা পথ নিজে পায়ে হেঁটে এসছেন, with which he is not acquainted in the recent times, because he is a czar, he is a ruler, always moves from one place to another on horseback or on chariot. সেই মানুষটা দীর্ঘ পথ হেঁটেছেন, সেটা এক ধরনের ক্লান্তি। তারপরে দীর্ঘক্ষণ ধরে জমি কুপিয়েছেন, সেটা আর এক প্রস্থ ক্লান্তি। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশোল্ড। ক্রাউচড ডাউন মানে হচ্ছে গুঁড়িসুরি মেরে বসা। তার মানে একজন সন্ন্যাসীর পর্ণকুঠির সেটা তো খুব বেশি প্রশস্ত হওয়ার কথা নয়, তার দরজাও কীরকম হবে, দরজার চৌকাঠ কীরকম হবে, বড়জোর কোনো রকমে একজন মানুষ বসার মতো। দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশোল্ড, থ্রেশোল্ড মানে দোরগোড়া, দরজার সামনেটায় তিনি গুঁড়িসুরি মেরে বসলেন। অ্যান্ড অলসো ফেল অ্যাস্লিপ সো সাউন্ডলি, এবং তিনি ঘুমিয়ে পড়লেন এমন গভীরভাবে। তাহলে গভীর ঘুম কিসের জন্য? আউট অফ টয়েল, আউট অফ এক্সহশন দ্যাট হি হ্যাড এক্সপিরিয়েন্সড। তিনি এত গভীরভাবে ঘুমিয়ে পড়লেন দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। গ্রীষ্মের ওই সংক্ষিপ্ত রাত্রি পুরোটা ওইভাবে গুড়িসুরি মেরে দরজার কাছে বসে তিনি ঘুমিয়ে রইলেন। when he awoke in the morning, সকালবেলা যখন তার ঘুম ভাঙল, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. এই লাইনটার অর্থ বোঝার আগে you must have to know the explanation. কি হয়, সারা রাত যদি ঠিকঠাকভাবে ঘুম হয়
সকালবেলা ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার আগেই কিন্তু আমাদের মধ্যে কনসাসনেস স্টার্ট টু কাম ব্যাক, সচেতনতা ফিরে আসতে আরম্ভ করে। তাই ভোরবেলা আলটিমেটলি মানে দিনের ঘুমের শেষে যখন মা ডাকে এই উঠে পর, উঠছি। তার কারণ হচ্ছে মাচ বিফোর উই হ্যাভ গট গ্র্যাজুয়ালি উই হ্যাভ গট কনসাসনেস। কিন্তু অনেক সময় কি হয়, প্রচণ্ড ক্লান্তিতে শরীরে যে পরিমাণ ঘুমের প্রয়োজন সে পরিমাণ যদি ঘুম না হয়, অসময়ে যদি কেউ জেগে ওঠে বা কাউকে জাগিয়ে তোলা হয়, ফর এ সার্টেন টাইম হি অর সি বিকামস ডাম্ব, হি অর সি বিকামস আনএবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পজিশন হোয়ার আই অ্যাম, who are in front of me. That means my consciousness is not totally brought back. এই সম্বিত ফিরে পেতে একটা সময় লাগে। এখানেও লক্ষ্য করে দেখো, যার আগের দিন যে পরিশ্রম করেছে, that is something unnatural for him with such kind of toil he is never acquainted. তাহলে প্রচণ্ড ক্লান্তি, যেখানে একজন রাজা পালঙ্কে ঘুমন, সেখানে সন্ন্যাসীর পর্ণকুটিরের সামনের দরজায় হামাগুড়ি দিয়ে গুড়িসুড়ি মেরে বসে সারা রাত কাটিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তার ক্লান্তি কিন্তু দূর হওয়ার জন্য ওই রাত্রির যে বিশ্রাম সেটা যথেষ্ট নয়। তার মানে কোনো কারণে তিনি যখন চোখ মেললেন তখনও পর্যন্ত তিনি কিন্তু সম্পূর্ণ সম্বিত ফিরে পাননি। তার মানে চোখ কিছু একটা দেখছে, কিন্তু যেটা দেখছে তার মানে বোঝার মতো ব্রেন কিন্তু কার্যকরী নয়। এ ধরনের ঘটনা কিন্তু আমাদেরও অনেক সময় ঘটে। এবার লাইনটা এসো, when he awoke in the morning, সকালবেলা যখন তিনি ঘুম থেকে উঠলেন, it was long before he could remember, তার মানে স্মরণ করার মতো অবস্থায় পৌঁছানোর অনেক আগে। তাহলে স্মরণ কখন আমরা করতে পারবো? when our brain will be fully active. স্মরণ করা মানে কি আগের দিন কি কি ঘটেছে, কার সঙ্গে পরিচয় হয়েছে, কি হয়েছিল, এইগুলো হচ্ছে স্মরণ করা। তিনি তখন স্মরণ করার মতো অবস্থাতে পৌঁছননি, তার মানে সম্পূর্ণ সম্বিত কিন্তু তিনি তখনও ফিরে পাননি। কি কি বুঝে উঠতে পারছেন না? হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় বসে রয়েছেন, কেনই বা বসে রয়েছেন, অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, বিছানার ওপর ওই যে অচেনা দাড়িওয়ালা লোকটা শুয়ে রয়েছে সেই বা কে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, গেজ মানে হচ্ছে লুক ফিক্সডলি, ইন্টেন্টলি আন্তরিকতার সাথে ঐকান্তিকতার সাথে, এবং কেনই বা সে ঐকান্তিকতার সাথে আন্তরিকতার সাথে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছেন, উইথ শাইনিং আইজ, তার চকচকে চোখ দুটো নিয়ে। এই সমস্ত অর্থ সম্পূর্ণ বুঝে ওঠার আগেই তিনি ঘুম থেকে উঠলেন। তার মানে ঘুম থেকে ওঠার প্রাথমিক দশায় হিজ ব্রেন ওয়াজ নট ফুললি অ্যাক্টিভ, যার ফলে তিনি চোখ মেলেছেন বটে, কিন্তু চোখ যে দৃশ্য দেখছে সেগুলোকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা তখনও পর্যন্ত মস্তিষ্কের আসেনি, যার ফলে তার কাছে এই পরিবেশ মনে হচ্ছে অপরিচিত, বিছানার উপর শুয়ে থাকা ওই আহত মানুষটা তার কাছে মনে হচ্ছে অপরিচিত। সে এই সমস্ত কিছু বুঝে ওঠার মতো অবস্থায় তখন পৌঁছয়নি। ঠিক তখনই তোমার ওই আহত মানুষটা প্রশ্ন করলেন, ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস। দুর্বল গলায় ওই দাড়িওয়ালা মানুষটা বললেন, আপনি আমাকে ক্ষমা করবেন। when he saw that the Tsar was awake and was looking at him, ওই আহত মানুষটা কখন এই কথা বললেন, কখন ক্ষমা চাইলেন? যখন দেখলেন জার ঘুম থেকে উঠেছেন এবং তার দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু তিনি জানেন না জার ঘুম থেকে উঠেছেন আপাতভাবে, তার দিকে তাকিয়েছে আপাতভাবে, কিন্তু তার মস্তিষ্ক তখনও পর্যন্ত সঠিকভাবে কার্যকরী হয়নি। তখনই বিয়ার্ডেড ম্যানটা বললেন, আমাকে আপনি ক্ষমা করবেন। হোয়াট ইজ দ্য আনসার কামিং ফ্রম দ্য জার? I do not know you and have nothing to forgive you for, said the Tsar. জার বললেন, আমি তো আপনাকে চিনি না। চিনি না মানে আপনি যদি আমার অপরিচিত হন, আপনি যেমন আমার কোনো অবস্থায় উপকারও করতে পারবেন না, আবার অপকার করতে পারার মতো সুযোগও তো আপনি পেতে পারেন না।
আর আপনি যদি আমার কাছে কোনো অপরাধ নাই করে থাকেন, তাহলে তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। আর আপনি যদি আমার কাছে অপরাধ না করেন, আপনাকে ক্ষমা করে দেওয়ারও তো কোনো প্রশ্ন আসে না। আমি তো আপনাকে চিনি না, তাহলে ক্ষমা করতে বলছেন কেন? ইউ ডু নট নো মি, বাট আই নো ইউ। আপনি হয়তো আমাকে জানেন না, কিন্তু আমি আপনাকে জানি। I am that enemy of yours who swore to revenge himself on you. আমি হচ্ছে আপনার সেই শত্রু যে প্রতিজ্ঞা করেছিল, রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, যে আপনার বিরুদ্ধে আমি যে কোনো মূল্যে প্রতিশোধ নেব। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, দ্যাট মিনস ইউ এক্সিকিউটেড মাই ব্রাদার অ্যান্ড সিজড মাই প্রপার্টি। কারণ আপনি কি করেছিলেন? এক্সিকিউট মানে হচ্ছে গিভ ডেথ পানিশমেন্ট। আপনি আমার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং সম্পত্তি দখল করে নিয়েছিলেন। I knew you had gone alone to see the hermit. আমি জানতাম আপনি একা একাই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেছেন, and I resolved to kill you on your way back. আমিও মনস্থির করেছিলাম ফিরে আসার পথে আপনাকে আমি হত্যা করব। But the day passed and you did not return. সারাদিন কেটে গেল কিন্তু আপনি ফিরলেন না। So I came out from my ambush to find you. Ambush, লুকোনো জায়গা। আমি আমার লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলাম আপনাকে খুঁজে পাওয়ার জন্য। অ্যান্ড আই কেম আপন ইওর বডিগার্ড। আমি মুখের সামনে এসে পড়লাম আপনার দেহরক্ষীর। অ্যান্ড দে রেকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি। তারা কিন্তু আমাকে চিনতে পেরেছে এবং আমাকে আহত করে দিয়েছে। আই এসকেপ ফ্রম দেম। কোনো রকমে আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। এসকেপ মানে পালিয়ে আসা। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ। ব্লিডের পাস্ট টেন্স, ব্লিড, ব্লেড, ব্লেড, ব্লিডের 3টে ফর্ম। অ্যান্ড শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড। আপনি যদি আমার ক্ষতস্থানে শুশ্রূষা না করতেন, তাহলে হয়তো রক্তপাতের কারণেই আমি মারা যেতে পারতাম। আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ। আমি আপনাকে হত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ, এখন আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আপনি যদি সম্মত হন, আপনিও যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। আমি আপনার দাসত্ব করব, একজন বিশ্বস্ত দাসের মতো। অ্যান্ড উইল বিড মাই সানস ডু দ্য সেম। এবং আমি আমার সন্তানদেরও বলবো এই একই কাজ করতে। ফরগিভ মি, আমাকে আপনি ক্ষমা করবেন। তার মানে পরিষ্কার বুঝতে পারছো, দিস ইজ এ নিউ চ্যাপ্টার অফ দ্য স্টোরি that is going to be revealed by the bearded man. তার মানে এই অংশটা কিন্তু যথেষ্ট পরিমাণ আলোচনা দাবি করে। Lots of informations are there to be given, lots of discussions are there to be given. তা না হলে কিন্তু where from such kind of appeal comes from the bearded man, you will not be able to understand it. But for today the time is up. Let us stop here. In the very next class we shall discuss the utterance coming from the bearded man looking towards the Tsar. কেন সে এই প্রশ্ন করল, কেন সে এই ধরনের কথা বলল, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে খুব ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস।